আবার নতুন করে যুদ্ধ পরিস্থিতি ঘনিয়ে উঠবার সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যে যে আগুন লেগেছে তার কিছুটা আঁচ আমরা আমাদের দেশে বসেও অনুভব করছি। স্বাভাবিকভাবেই বর্তমানে সারা পৃথিবী এখন আমাদের ঘরেই বন্দী। আমরা অনেক কাছাকাছি এসেছি, তাই যে কোনো দেশের যুদ্ধ পরিস্থিতি হলেই আমাদের দেশেও যে তার আঁচ এসে পড়বে এটাই স্বাভাবিক। এটা অবাক হওয়ার বিষয় কিছু নয়, কিন্তু অবাক হওয়ার বিষয় হলো এতদিন ধরে গঙ্গা, যমুনা, রাইন, কঙ্গো, ভলগা দিয়ে এত জল বয়ে যাওয়ার পরেও একজন মাত্র, অর্থাৎ একটা মাত্র রাজনৈতিক দল বা একটা মাত্র পলিটিক্যাল আইডিওলজিস্টরা একই জায়গায় পড়ে রয়েছেন, নট নড়নচড়ন। তারা সেই আদি অকৃত্রিমভাবেই রয়ে গিয়েছেন। একটা অদ্ভুত ফ্যালাসি, সে আগেও তাদের ভেতরে যেভাবে কাজ করত আজকেও একইভাবে তাদের মধ্যে কাজ করে চলেছে। তারা হলো ভারতের কমিউনিস্ট পার্টি, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ভারতের কমিউনিস্ট পার্টি বললাম না, কারণ ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি ইংরেজি অ্যালফাবেটের মতোই বিভিন্ন আকারে ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে। বর্তমানে অবশ্যই তার সবচেয়ে দুটো বড় মুখ সিপিআই আর সিপিআইএম। এছাড়াও বহু কমিউনিস্ট পার্টি রয়েছে। মোটামুটি আন্তর্জাতিক রাজনীতির বিষয়ে তাদের বক্তব্য কিছুটা আলাদা হলেও সকলেরই একরা। কিছু হলেই তারা পথে নেমে পড়েন, এবারও তার ব্যতিক্রম হয়নি। আচ্ছা, তারা কি করলেন? বর্তমানের এই যে তাদের অ্যাক্টিভিটি, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে সেই 100 বছর আগে তৈরি হওয়ার সময় থেকেই তারা একই রকমভাবে কাজ করে চলেছেন। বারবার নিজেদের কাজের জন্য তারা ঐতিহাসিক ভুল স্বীকার করেছেন, কিন্তু ভুল করার পর একটা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীকালে পথ চলতে তারা শেখেননি। তারা আবার নতুন নতুন করে ভুল করছেন। ভুল থেকে শিক্ষা গ্রহণ না করাটা যে একটা বড় ভুল, এইটা ভারতের কমিউনিস্ট পার্টিকে কেউ বোঝাতে পারেনি। আমরা দেখতে পেলাম ইরানকে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে আক্রমণ করেছে এবং আমাদের দেশের মুসলিম সম্প্রদায়ের শিয়া গোষ্ঠীর মানুষজন তার প্রতিবাদ করছেন। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেইনি মৃত। সঙ্গে সঙ্গে দেখলাম কমিউনিস্ট পার্টি রাস্তায় নেমে শুধু প্রতিবাদই করছে না, কারণ যে কোনো মানুষই আমেরিকার এই আগ্রাসনের প্রতিবাদ করবে যারা মার্কিন সাম্রাজ্যবাদ কি জিনিস তা জানেন। বিভিন্ন দেশে তারা যে ভয়ঙ্কর আগ্রাসন চালাচ্ছে, তেলের জন্য তারা যেভাবে বিভিন্ন দেশকে আক্রমণ করছে, এমনকি লাতিন আমেরিকার দেশগুলোর ওপর তারা যে আগ্রাসন চালাচ্ছে তারও বিরোধিতা করবে। কিন্তু তাই বলে ভারতের রাস্তায় নেমে ভারত সরকারকেই দোষারোপ করা, এ কমিউনিস্ট পার্টি ছাড়া আর কেউই করতে পারবে না। অতীতেও তারা এই একই রকম কাজ করেছে। नरेंद्र मोदी की जो चुप्पी है ईरान के संबंध में, जो ट्रम्प की साम्राज्यवाद दादागिरी जो ईरान के ऊपर हमला किया है, उसमें नरेंद्र मोदी क्यों चुप है? गाजा को समाप्त कर रहे हैं इसलिए आप इजराइल गए और उसकी 24 घंटे के अंदर अंदर ईरान के ऊपर हमला किया। आप भारत की अप्रूवल की छाप देने के लिए गए। আসুন দেখে নিই অতীতে কমিউনিস্ট পার্টির এই আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যে ফ্যালাসিগুলো এবং তার ফলে তার বড় বড় ঐতিহাসিক ভুলগুলো তারা কি করেছিলেন, এবং সেই ভুলের থেকে জন্ম হয়েছে বড় বড় ভণ্ডামি, যেগুলো পরিবর্তন করা তো দূরের কথা, তারা যে ভুল করেছেন সেগুলো বুঝবার বুদ্ধিটুকুও এখনো তাদের হয়নি। ভারত তৈরি হওয়ার পর থেকেই কমিউনিস্ট পার্টি সম্পর্কে একটা প্রচলিত ধারণা সকলেরই ছিল এবং অনেকেই এটা নিয়ে ঠাট্টাও করতেন। এই রাজনৈতিক দলটা রাশিয়ায় বৃষ্টি হলে ভারতে ছাতা খুলে দাঁড়াতো। মানে এটা হলো ওই কমিউনিস্ট পার্টি ভারতের পরিস্থিতি, এশিয়ার রাজনীতির গতি প্রকৃতি, কলোনিয়াল পলিটিক্স এগুলো কিছুই বোঝেনি। তারা রাশিয়াকে অনুকরণ করা, রাশিয়ার তালে তাল দেয়া এবং সেই তালের নিচে কমিনটার্নের অনুগত পার্টি করতে চেয়েছেন, এবং সেটা নিয়ে পরবর্তীকালে অনেক কমিউনিস্ট তাত্ত্বিক শেষ জীবনে এসে আক্ষেপ করেছেন। এই বিষয় নিয়ে শোভনলাল দত্তগুপ্ত, যিনি একজন প্রাজ্ঞ রাজনীতি বিজ্ঞানী, তিনি একটা বিখ্যাত বই লিখেছেন, কমিনটার্ন অ্যান্ড দ্য ডেস্টিনি অফ কমিউনিজম ইন ইন্ডিয়া, যেখানে তিনি বলেছেন কিভাবে ভারতের কমিউনিস্ট পার্টির ভাগ্য নির্ধারণ করে দিত কমিনটার্ন। রাশিয়ান কমিনটার্নের তলায় থাকতে থাকতে এক সময় কখন যে তারা রজনীপাম দত্তদের আন্ডারে চলে গেলেন, অর্থাৎ ভারত তখন পরাধীন, সেই সময় তারা চলে গেলেন ইংল্যান্ডের কমিউনিস্ট পার্টির আন্ডারে, সেটা এখনকার কমিউনিস্ট নেতারা নিজেরাও বোঝেনি। তাই তাদের তালে তাল দিয়ে ব্রিটিশের সহযোগিতা করতে তাদের বাধেনি। প্রথমে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সেই সময় হিটলার কত ভয়ঙ্কর সেটা কমিউনিস্ট পার্টি বুঝতে পারেনি। সেই জন্য 1939 সালে যখন স্টালিন আর হিটলারের মধ্যে অনাক্রমণ চুক্তি হচ্ছে, সেই সময় হিটলার বিভিন্ন ছোট ছোট দেশকে আগ্রাসন করছে, প্যারিসের উপর আক্রমণ চালাচ্ছে, সেগুলো নিয়ে ভারতের কমিউনিস্টরা চুপ ছিল সেই সময়। যারা একটু কথাটা বলতে চেয়েছেন তাদেরকেও কমিউনিস্ট পার্টির নেতারা ধমকে থামিয়ে দিয়েছেন। তার কারণ তাদের বড় নেতৃত্ব সোভিয়েত রাশিয়া তখন কিছু বলছে না।
তারপর যেই সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করে বসলেন হিটলার, অমনি কমিউনিস্ট পার্টি তাদের পুরনো স্ট্যান্ড চেঞ্জ করে এক মুহূর্তের সময় নিল না। তার কারণ ওই যে তাদের পুরনো স্ট্যান্ড, আমরা যা বলিব রাশিয়ার অনুকরণ করিয়া বলিব। রাশিয়া যদি বলে এখন দিন তো এখন দিন, রাশিয়া যদি বলে এখন রাত তো রাত। রাশিয়া আক্রান্ত, তার মানে সারা বিশ্বের যত কমিউনিস্ট তারা সকলেই আক্রান্ত। চলো রাশিয়ার পক্ষে কথা বলো। এবং সেই কথা বলতে গিয়ে কমিউনিস্ট পার্টির ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সমর্থন করে বসলো। একটা গান লিখে ফেললেন তারা, কমরেড তোলো হাতিয়ার, কমরেড তোলো হাতিয়ার, স্বাধীনতা সংগ্রাম নয় আজ একলা, সাথী আছে ইংরেজ দুর্জয় মশাল, বিপ্লবী সোভিয়েত নির্ভীক মার্কিন। হ্যাঁ, নিজেদের গানে সেই সময় আমেরিকার ভূয়সী প্রশংসা করতেও তাদের বাদেনি। তারপর দেশ স্বাধীন হলো। যে কমিউনিস্ট পার্টি নেতাজি সুভাষচন্দ্র কেন দেশের স্বাধীনতার জন্য রাশিয়ার বিরুদ্ধে থাকা হিটলারের সাথে হাত মিলিয়েছেন বলে মাথা চাপড়ে নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিল, তারা হঠাৎ করে কেন দেশভাগের মধ্যে দিয়ে স্বাধীনতা আসছে তার জন্য চিৎকার করতে শুরু করলো, ইয়ে আজাদি ঝুটা হ্যাঁ, ইয়ে আজাদি ঝুটা হ্যাঁ। কিন্তু ভেবে দেখুন, আজাদি আসার আগে তারা ইংরেজের পক্ষে যেতে দ্বিধাবোধ করেনি। তার কারণ সোভিয়েত রাশিয়া যেদিকে থাকবে আমরা সেদিকেই থাকবো। এখানেই সবচেয়ে বড় ভ্রান্তি, সব থেকে বড় ফ্যালাসি, যে ফ্যালাসি থেকে তারা আজ পর্যন্ত বেরোতে পারেনি। তারপর 1962 সাল, সেই ঐতিহাসিক চীন ভারত সীমান্ত সংঘর্ষ এবং যাকে কেন্দ্র করে ভারতের কমিউনিস্ট পার্টি দুটো ভাগে ভাগ হয়ে গেল। সিপিআই, যারা চীনের পক্ষপাতিত্ব করলেন তারা হলেন সিপিএম। কমিউনিস্ট পার্টির ফ্যালাসি, চীন নাকি একটা সমাজতান্ত্রিক দেশ আর কমিউনিস্ট কান্ট্রি কখনো কাউকে আক্রমণ নাকি করতেই পারে না। বুঝে দেখুন অবস্থা। তাদের মধ্যে আবার অনেকে ভারতে কংগ্রেসের হাতে থেকে সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করলেন। নেহরুর মধ্যে খুঁজে পেলেন ভারতের লেনিনকে, গান্ধীর মধ্যে প্রগতিশীলতা দেখেছেন তারা। আবার যারা দেখতে পাচ্ছেন না তাদের সকলকেই গালাগাল দিচ্ছেন। ব্যাস, এই নিয়ে শুরু হলো যুদ্ধ। আর এই যুদ্ধে কমিউনিস্ট পার্টি নিজেদের মধ্যে যুযুদান হয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেল। সিপিএম প্রথমে বিপ্লবের স্বপ্ন দেখিয়ে এলেও আন্তর্জাতিক রাজনীতিতে তারা ধামাধারি হয়ে গেলেন চীনের। রাশিয়ার পক্ষে গেল সিপিআই, চীনের পক্ষে তখন সিপিএম। মোটামুটি সাদা চোখে এটাই ছিল ভাগ। সেই ভাগ ঘুচতেও দেরি হলো না। তার থেকে সিপিএম বিপ্লবের পথে যাবে না, তারাও সংসদীয় গণতন্ত্রের পথেই থাকবে। এই হাওয়া তুলেই চারু মজুমদার, সুশীতল রায়চৌধুরী, প্রমোদ সেনগুপ্তের মতন নেতৃত্ব একদল বেরিয়ে গিয়ে তারা নকশাল তৈরি করলো। আন্তর্জাতিক রাজনীতিতে তাদেরও চিন্তাভাবনাটা একবার ভেবে দেখুন। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। যতবার ভারতের সাথে সীমান্ত সংঘর্ষ শুরু হলো তারা তখন তৎকালীন কংগ্রেস সরকারকে তুলোধনা করেছেন, তাদেরকে গালাগালি দিচ্ছেন। কেউ বলে ভারত কেন চীনের পক্ষে যাচ্ছে না, কেউ বলছে রাশিয়ার পক্ষে যাচ্ছে না। কিন্তু ভারত কিন্তু সেই সময় আন্তর্জাতিক রাজনীতিতে সঠিক পথ নিয়েছিল। কারণ একটা নুবজে পড়া, এতদিন সাম্রাজ্যবাদের আগ্রাসনে থাকা দেশ সবে স্বাধীন হয়ে একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছে। সেখানে দুর্ভিক্ষ, সেখানে ভুভুক্ষু, সেখানে কত রকমের সমস্যা, সেখানে হাজার হাজার উদ্বাস্তু সমস্যা, বেকারত্বের সমস্যা। এই সমস্ত সমস্যা গুলি মেরে কমিউনিস্টরা বলতে শুরু করলো এখনই আন্তর্জাতিকভাবে কমিউনিস্ট শিবিরে আমাদের হাত মেলাতে হবে। কিন্তু যেসব দেশগুলো কমিউনিস্ট শিবিরে হাত মিলিয়েছিল বা সরাসরি তাদের দিকে গিয়েছিল, রাশিয়া ভেঙে যাওয়ার পরে তাদের যে কী অবস্থা হয়েছে আমরা সবাই দেখতে পেয়েছি। অর্থাৎ এখানেও কমিউনিস্টরা একটা বড় গুগলি খেয়ে গিয়েছিল। তারপরের ইতিহাস তো আমাদের সকলেরই চোখের সামনে দেখতে পেয়েছি আমরা। বারবার বাংলাদেশে হিন্দু নিধন হয়েছে, বাংলাদেশ থেকে হাজার হাজার হিন্দু জনসংখ্যা শরণার্থী পালিয়ে গিয়েছে, বিদেশে অনেকে চলে যেতে বাধ্য হয়েছে। কিছুদিন আগে দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। সেই সময় কেবলমাত্র একটা সম্প্রদায়ের ভোটের জন্য কমিউনিস্ট পার্টি মুখ খুলল না। আর এখন যখন আমরা দেখলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আক্রমণ হয়েছে, কমিউনিস্ট পার্টি চুপ থেকেছে। কিন্তু ইরাক যুদ্ধের সময় কমিউনিস্ট পার্টি মুখ খুলেছে, কমিউনিস্ট পার্টি ভেনেজুয়েলার জন্য মুখ খুলেছে, কমিউনিস্ট পার্টি কিউবার জন্য মুখ খুলেছে। আমরা বলছি না যে এটা ভুল, সঠিক সিদ্ধান্ত। কিন্তু যখন পাকিস্তানে হাজার হাজার কমিউনিস্টদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে কমিউনিস্ট পার্টির বহু নেতা খুন হয়েছে, যখন ইরান, ইরাক এইসব জায়গায় কমিউনিস্ট পার্টির নেতৃত্ব খুন হয়েছে, তখন তারা একটা বিশেষ সম্প্রদায়ের জন্য চুপ কেন থাকেন? এই উত্তর তারা দিতে পারবেন। আর এখানেই তাদের সবচেয়ে বড় ফ্যালাসি। আর আজকেও ভারত কেন এই যুদ্ধে কিছু বলছে না, এই পক্ষ নিচ্ছে তারা, এটাই তাদের ফ্যালাসি। একটা সময় কমিউনিস্ট পার্টি হিটলারের ইহুদি নিধনের গ্যাস চেম্বারের গল্প শোনাতো, অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি মোটামুটি কিলোর দরে বিক্রি করত। সেই কমিউনিস্ট পার্টি আজকে ইহুদি দেশ হওয়ার পর ইসরায়েলের ধ্বংসাত্মক সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। অর্থাৎ তারা সঠিক পদক্ষেপ সময় অনুযায়ী নেওয়া তো দূরের কথা, যখন যাকে মাথায় তোলেন
তাকে নিয়ে এমন বাড়াবাড়ি করেন যে পরবর্তীকালে সেটা যখন নিজেদের দিকেই বুমেরাং হয়ে ঘুরে যায় তখন আর সামলাতে পারেন না। হ্যাঁ, আজকে কোথায় গেল কমিউনিস্টরা, আপনাদের ইহুদি প্রেম? যেমন ধরুন, এই কিছুদিন আগেই কমিউনিস্ট পার্টি ভারতের বিপক্ষে দাঁড়িয়ে পড়লো। কেন আমরা পাকিস্তানের জল বন্ধ করলাম? পাকিস্তানের পেছনে যে চিরকাল মার্কিন সাম্রাজ্যবাদের উস্কানি আছে, আসলে ওরা আমেরিকার তৈরি একটা ক্রীড়নক শক্তিমাত্র, এটা কমিউনিস্ট পার্টি কোনোদিন বুঝলো না। কেবলমাত্র কমিউনিস্ট পার্টি ভারতের একটা বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় উস্কানি দেওয়ার জন্যই পাকিস্তানকে ব্যবহার করলো। তারা মুখে বলেন আমরা ধর্মের রাজনীতি করি না, কিন্তু তারা মনে মনে বিশ্বাস করেন পাকিস্তানের বিপক্ষে কথা বললে বা কোনো মুসলিম দেশের বিপক্ষে কথা বললেই ভারতের মুসলমানরা খেপে যাবেন। সত্যি কি তাই? তাই তাদের অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পাই। বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে তারা নিশ্চুপ থাকেন। পাকিস্তানের কমিউনিস্ট পার্টি উঠে গেল, আমরা আজ পর্যন্ত দেখতে পারলাম না এখানকার কমিউনিস্টরা রাস্তায় নেমেছেন। কিন্তু ভেনেজুয়েলাতে, কিউবাতে, রাশিয়াতে হাজার হাজার যোজন দূরে 7 সমুদ্র 13 নদীর পারের ঘটনায় এখানকার কমিউনিস্ট পার্টির বুক একেবারে তারা থাপড়ে থাপড়ে কাঁদতে শুরু করে দেন। এই প্রতিটা ঘটনা ভারতের কমিউনিস্ট পার্টির রাজনৈতিক অদূরদর্শিতা এবং তাদের ফ্যালাসিকে প্রমাণ করে দেয়। মানুষ যখন হয়ে যাওয়া ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে, কিন্তু এই শিক্ষা গ্রহণ না করতে পারাটাই শতবর্ষ জুড়ে কমিউনিস্ট পার্টির প্রধান ভুল, এবং তার জন্যই তারা এখনো একই জায়গায় রয়েছে। না হলে তৈরির পর থেকে কমিউনিস্ট পার্টি বহু ডেডিকেটেড কর্মী পেয়েছেন, বহু তাত্ত্বিক নেতা পেয়েছেন। তাদের সুনির্দিষ্ট নীতি, কর্মসূচি, গ্রন্থ, বইপত্র, সাংস্কৃতিক আন্দোলন সব কিছু থাকা সত্ত্বেও তারা কোনোদিনও ভারতে সেইভাবে জায়গা করতেই পারল না। তার একটাই কারণ, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ভুল এবং রাজনৈতিক ফ্যালাসি। কে যে শত্রু নিজেরাই জানেন না, নিজেরাই লড়ে মরছেন। এই হলো ভারতের কমিউনিস্ট পার্টির বর্তমান অবস্থান। তাই আজকে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম। যদি কোথাও ভুল থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আপনার মতামত জানানোর অধিকার রয়েছে, কারণ আমরা আজও গণতান্ত্রিক ভারতে বসবাস করি। আর হ্যাঁ, এই ভিডিও যদি মনে হয় প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করা উচিত, এক্ষুনি শেয়ার করে দিন প্রচুর মানুষের সঙ্গে। কমেন্ট সেকশনে এসে আপনার কমেন্ট লিখে যান। আর এই ধরনের ভিডিও আপলোড করলেই আপনি যদি মনে করেন যে আমার হোয়াটসঅ্যাপে যদি চলে আসবে, এরকম যদি হতো, অবশ্যই হবে। যান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, জয়েন করে নিন। কাল থেকে বা এখন থেকে যখন ভিডিও আপনি পাবেন, সঙ্গে সঙ্গে আমি দেবো, আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, আর এই চ্যানেলটিকে সঙ্গে রাখুন। কি করবেন? বিনা পয়সায় জাস্ট সাবস্ক্রাইব করে নিন, কোনো পয়সা লাগে না। দেখা হচ্ছে তাহলে। আপাতত জয় হিন্দ।